অন্ধকার, চারিদিকে শুধু বুক ফাটানো নীরবতা। হঠাৎ অনুভব করলেন আপনার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, যার নিঃশ্বাস আপনার ঘাড়ে এসে লাগছে। কিন্তু পেছনে তাকাতেই দেখলেন কেউ নেই, শুধু পড়ে আছে একটা পুরনো কাফনের কাপড়। 2013 সালের সেই অভিশপ্ত রাতে জামাল সাহেব যা দেখেছিলেন তা শোনার পর আপনার রাতের ঘুম চিরতরে হারাম হয়ে যেতে পারে। আজ কবরের সেই ভয়ঙ্কর রহস্য উন্মোচিত হবে এই মঞ্চে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই ঘটনাটি আপনার মেরুদণ্ড দিয়ে হিম শীতল স্রোত বইয়ে দেবে। আপনি কি তৈরি তো? আসসালামু আলাইকুম, আমি তৌকির। আমাদের নিয়মিত আয়োজন আকর্ষণীয় ভৌতিক ঘটনায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের কাছে ইমেইল পাঠিয়েছেন সিলেটের ৩৬ বছর বয়সী জামাল ভাই। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ১৩ বছর আগে ২০১৩ সালে সিলেটের এক প্রত্যন্ত গ্রামে। জামাল ভাই তখন যুবক, টকবগে রক্ত, কিন্তু সেই এক রাতের একটা ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বন্ধুরা, আপনাদের জীবনেও যদি এমন কোনো গা ছমছমে ঘটনা থেকে থাকে তবে আমাদের লিখে জানান bhutfm.ঘটনা@gmail.com এই ঠিকানায়। চলুন তবে জামাল ভাইয়ের জবানিতেই শোনা যাক সেই হাড় হিম করা কাহিনী। ২০১৩ সাল, বর্ষাকাল শেষ হয়ে কেবল শীতের আমেজ শুরু হয়েছে। আমি তখন সিলেটে আমাদের নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গ্রামটা ছিল অদ্ভুত রকমের শান্ত আর চারদিকে ঘন জঙ্গল। একদিন খবর এলো গ্রামের এক বয়স্ক লোক মারা গেছেন। তার কেউ ছিল না, তাই গ্রামের মানুষই সব ব্যবস্থা করছিল। গ্রামের একদম শেষ মাথায় পুরনো বটগাছটার পাশে ছিল কবরস্থান। রাতের বেলা কেউ ওদিকে পা বাড়াত না, কিন্তু পরিস্থিতির চাপে আমাকে সেই রাতেই সেখানে যেতে হলো। জানতাম না যে আমি লাশ নিয়ে যাচ্ছি না, বরং নিজেই লাশ হওয়ার পথে হাঁটছি। কি এমন ছিল সেই কবরস্থানে যা আমাকে আজও তাড়া করে বেড়ায়? রাত তখন প্রায় 11:30। কুয়াশা পড়তে শুরু করেছে। আমরা চারজন মিলে খাটিয়া কাঁধে নিয়ে এগোচ্ছি। রাস্তার দুপাশে ঝোপঝাড় থেকে অদ্ভুত সব শব্দ আসছিল। হঠাৎ খেয়াল করলাম খাটিয়াটা যেন আগের চেয়ে অনেক বেশি ভারী হয়ে গেছে। আমরা চারজন মানুষ, অথচ মনে হচ্ছে কোনো বিশাল পাথর টানছি। আমার সামনের বন্ধুটি হঠাৎ করে আর্তনাদ করে উঠল। তার পা নাকি কিসের সাথে যেন আটকে গেছে। আমরা টর্চ মেরে দেখলাম সেখানে কিছুই নেই, শুধু জমাট বাঁধা কাদা। কিন্তু আমার মনে হলো মাটির নিচ থেকে কেউ একজন ওর পা টেনে ধরেছিল। আচ্ছা, মাটির নিচে কি কেউ জীবিত থাকতে পারে? আমরা আবার হাঁটতে শুরু করলাম। এবার বাতাসের সাথে একটা পচা গন্ধ ভেসে আসতে লাগল, ঠিক যেন কোনো পচা মাংসের গন্ধ। খাটিয়ার ওপরের সাদা কাফনটা বাতাসে বারবার উড়ছিল। হঠাৎ আমার মনে হলো কাফনের ভেতর থেকে একটা শুকনো হাড়ের মতো হাত বেরিয়ে আবার ঢুকে গেল। আমার গা শিরশির করে উঠল। আমি ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু ঠিক তখনই খাটিয়ার নিচ থেকে একটা ফিসফিসানি শব্দ শুনতে পেলাম। তোদের মধ্যে একজনকে আমি নিয়ে যাব। আমি কি একাই এটা শুনেছি, না বাকিরাও শুনেছে? কেউ কোনো কথা বলছে না কেন? আমরা কবরস্থানের গেটে পৌঁছালাম। গেটটা জং ধরা। খোলার সময় বিকট একটা আওয়াজ হলো। চারদিকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। আমরা যখন খাটিয়াটা নামালাম তখন এক মুহূর্তের জন্য মনে হলো খাটিয়াটা একদম হালকা, যেন ভেতরে কেউ নেই। ভয়ে ভয়ে আমি কাফনের এক কোণ একটু সরালাম। ভেতরে লাশটি আছে, কিন্তু তার মুখটা যেন কেমন বিভৎসভাবে হাসছে। আমি চিৎকার দিতে গিয়েও পারলাম না, বুকটা ধরফর করছিল। মানুষ মারা যাওয়ার পর কি তার মুখে অমন পৈশাচিক হাসি থাকা সম্ভব, নাকি সে আদৌ মারা যায়নি? কবর খোঁড়া শেষ। হুজুর সূরা পড়ছেন। আমরা তিনজন দাঁড়িয়ে আছি। হঠাৎ করে
আমার নজরে পড়ল কবরের ঠিক পাশেই একটা অদ্ভুত জিনিস পড়ে আছে। একটা পুরনো তামার আংটি, যাতে লাল রঙের একটা পাথর বসানো। অবচেতন মনেই আমি সেটা কুড়িয়ে নিলাম। যেই মুহূর্তে আংটিটা আমার পকেটে রাখলাম, সেই মুহূর্তে কবরস্থান থেকে একটা বুক চেরা চিৎকার ভেসে এলো। আওয়াজটা কোনো মানুষের ছিল না, যেন কোনো জানোয়ার ব্যথায় কাতরাচ্ছে। সেই আংটিটার সাথে কি এই চিৎকারের কোনো সম্পর্ক ছিল? কেন আমি ওটা তুললাম? চিৎকারটা শোনার পর আমরা সবাই জমে গেলাম। হুজুর তসবি পড়া বন্ধ করে দিলেন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, টর্চের আলো যেন কুয়াশায় হারিয়ে যাচ্ছে। আমার পকেটটা হঠাৎ গরম হয়ে উঠল। মনে হচ্ছিল পকেটের ভেতর ওই আংটিটা ফুটন্ত কয়লার মতো হয়ে গেছে। আমি আংটিটা ফেলে দিতে চাইলাম, কিন্তু হাত নাড়াতে পারলাম না। শরীর যেন প্যারালাইজড হয়ে গেছে। কানে শুনতে পেলাম কেউ বলছে, ওটা আমার, ফেরত দে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? কেন শুধু আমি এসব শুনতে পাচ্ছি? লাশটি কবরে নামানো হলো। যখন বাঁশের কঞ্চি দেয়া হচ্ছিল, তখন মাটির নিচ থেকে একটা অদ্ভুত খটখট শব্দ আসতে লাগল। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ লাঠি দিয়ে মাটির গায়ে আঘাত করছে। আমাদের সাথী রহমত ভাই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমরা তাকে তোলার জন্য নিচু হলাম, কিন্তু দেখলাম তার গলার চারদিকে কারো হাতের আঙুলের কালো ছাপ। রহমত ভাইকে কি ধরল? আমরা তো সবাই একসাথেই ছিলাম। তবে কি আমাদের অদৃশ্য কেউ অনুসরণ করছে? অন্ধকার কি আমাদের গিলে খাচ্ছে? আমরা তাড়াতাড়ি মাটি দেওয়া শেষ করলাম। রহমত ভাইকে নিয়ে গ্রামে ফেরার জন্য পা বাড়ালাম, কিন্তু প্রতিবারই আমরা একই জায়গায় ফিরে আসছি। একই বটগাছ, একই জংধরা গেট। আমরা গোলক ধাঁধায় পড়ে গেছি। টর্চের ব্যাটারিগুলো হঠাৎ করে একদম দুর্বল হয়ে গেল। টিমটিমে আলোয় দেখলাম রাস্তার মাঝখানে সেই কাফন পরা লাশটি দাঁড়িয়ে আছে। তার মুখ ঢাকা, কিন্তু সে আমার দিকে একটা হাত বাড়িয়ে আছে। ও কি আমার পকেটের সেই আংটিটা চাচ্ছে, নাকি আমাকেই সাথে নিয়ে যেতে চায়? আমার সাহস সব শেষ হয়ে যাচ্ছিল, পা কাঁপছিল। আমি পকেট থেকে আংটিটা বের করে দূরে ছুঁড়ে মারলাম। আংটিটা মাটিতে পড়ার সাথে সাথে চারপাশ একদম শান্ত হয়ে গেল। সেই লাশটা অদৃশ্য হয়ে গেল। আমরা সবাই দৌড়াতে শুরু করলাম, কিন্তু দৌড়াতে দৌড়াতে আমি পেছনে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার কলিজা শুকিয়ে গেল। দেখলাম সেই মাটি দেওয়া কবরটা থেকে একটা হাত বেরিয়ে এসেছে, এবং সে মাটির ওপর ঘষতে ঘষতে আমাদের দিকে এগিয়ে আসছে। কবরের ভেতর কি তবে লাশটি স্থির ছিল না? সে কি উঠে আসছে? আমরা কোনো মতে গ্রামের সীমানায় পৌঁছালাম। পেছনে তাকালাম না আর। রহমত ভাইয়ের জ্ঞান ফিরল, কিন্তু সে শুধু বিড়বিড় করছিল। সে বলছিল, সে আসছে, সে আমাদের সাথে এসেছে। আমি পকেটে হাত দিলাম, আমার রক্ত হিম হয়ে গেল। আমি তো আংটিটা ফেলে দিয়েছিলাম, তবে কেন আবার সেটা আমার পকেটে ফিরে এলো? আমি হাত বের করে দেখলাম আমার হাতের তালুটা কুচকুচে কালো হয়ে গেছে। এই বিষ কি আমার শরীরে ছড়িয়ে পড়ছে? আমি কি তবে অভিশপ্ত হয়ে গেছি? বাড়িতে ফেরার পর আমি জ্বরে আক্রান্ত হলাম। প্রবল জ্বরে আমি প্রলাপ বকতাম। স্বপ্নে দেখতাম সেই কবরস্থান আর সেই কাফন পরা ছায়া। মা আমার বালিশের নিচে রাখা সেই আংটিটা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি গ্রামের এক তান্ত্রিককে ডাকলেন। তান্ত্রিক আংটিটা দেখেই পিছু হটে গেলেন। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, এই আংটি কোনো মানুষের নয়, এটা একটা পিশাচের মোহর। পিশাচ? তবে কি ওই লাশটি আসলে কোনো মানুষের ছিল না? তান্ত্রিক আমাদের বললেন, আংটিটা আবার ওই কবরেই ফেরত দিয়ে আসতে হবে, কিন্তু এবার আমাকে একাই যেতে হবে। আমার হাত তখন পুঁছতে শুরু করেছে। তীব্র ব্যথার দুর্গন্ধ। আমি বুঝতে পারলাম, দেরি করলে আমি বাঁচব না। সেই রাতে আবার সেই নিঝুম কবরস্থানে গেলাম। চারদিকে থমথমে পরিবেশ। কবরের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম কবরটা আগের মতোই আছে, কিন্তু তার ওপর রাখা ফুলগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। কেন শুধু ফুলগুলোই পুড়ল? মাটির নিচে কি তবে আগুন জ্বলছে?
আমি কাঁপতে কাঁপতে আংটিটা কবরের উপর রাখলাম। ঠিক তখনই মাটির নিচ থেকে একটা বিকট শব্দ হলো। মনে হলো মাটিটা দুভাগ হয়ে যাচ্ছে। আমি পিছু হটতে চাইলাম, কিন্তু অনুভব করলাম মাটির ভেতর থেকে দুটো শক্ত হাত আমার গোড়ালি চেপে ধরেছে। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমাকে টেনে মাটির ভেতরে ঢোকানো হচ্ছিল। আমি শেষবারের মতো আকাশের দিকে তাকালাম, দেখলাম আকাশের চাঁদটা একদম রক্তবর্ণ হয়ে গেছে। আমি কি এখানেই শেষ হয়ে যাব? আমার কি তবে কবরস্থ হওয়ার সময় হয়ে গেছে? ঠিক তখনই আমার কানে তান্ত্রিকের দেওয়া মন্ত্রটা বাজতে শুরু করলো। আমি জোরে চিৎকার করে বললাম, আমাকে ছেড়ে দে। হঠাৎ করে মাটির সেই হাত দুটো আলগা হয়ে গেল। আমি কোনো মতে জান নিয়ে দৌড়ে পালালাম, কিন্তু পেছনে একবারের জন্যে তাকাতেই দেখলাম সেই লাশটি কবরের উপর বসে আছে। তার মুখ থেকে কাফনটা সরে গেছে। সেখানে কোনো মানুষের মুখ ছিল না, ছিল শুধু একটা খুলি, যার চোখের কোটর থেকে নীল আগুন বেরোচ্ছিল। ওই চেহারা দেখার পর আমি আর জ্ঞান ধরে রাখতে পারিনি। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম নিজের বিছানায়। তান্ত্রিক আমাকে বাঁচিয়েছিলেন। আমার হাতের সেই কালো দাগ ধীরে ধীরে মুছে যেতে লাগল। কিন্তু জামাল ভাই আজও সেই রাত ভুলতে পারেননি। তিনি জানান, সেই ঘটনার পর থেকে তিনি আর কোনোদিন রাতে একা বের হন না। 2013 সালের সেই গ্রামের ওই কবরস্থানটি এখন পরিত্যক্ত। গ্রামের মানুষ বলে, ওখান থেকে এখনো মাঝরাতে কান্নার আওয়াজ শোনা যায়। রহমত ভাই আজও ঠিকমতো কথা বলতে পারেন না। তিনি শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কি দেখেছিলেন রহমত ভাই সেই রাতে, যা তার বিবেক কেড়ে নিল? বন্ধুরা, জামাল ভাইয়ের এই ঘটনাটি আমাদের ভাবিয়ে তোলে। মাঝে মাঝে আমরা এমন কিছু জিনিসের ওপর হাত দিই যা আমাদের জন্য নয়। সেই আংটিটা হয়তো আজও সেই কবরস্থানে পড়ে আছে, অপেক্ষা করছে পরবর্তী কোনো শিকারের জন্য। হয়তো কোনো এক পথিক ভুল করে সেটা তুলে নেবে, আর শুরু হবে এক নতুন আতঙ্ক। আজকের মতো বিদায় নিচ্ছি আমি তকির। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। সাবধান থাকবেন, আপনার অন্ধকার কোণে কিন্তু কেউ একজন ওত পেতে বসে আছে। ও কি আপনার পকেটেই হাত দিচ্ছে?